আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে জামালপুরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জামালপুরের মেয়ে, আর জামালপুরের মেন্দা পিঠালির রেসিপি শেয়ার করব না সেটা তো হতে পারে না। অনেকেই অনুরোধ করেছিলেন মেন্দা পিঠালির রেসিপিটি শেয়ার করার জন্য, তাই তো আপনাদের জন্য আজ জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মেন্দা পিঠালির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই পিঠালিটি খেতে কতটা মজার হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সেজন্য আপনাদেরকে অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করতে হবে। এই পিঠালিটি সাধারণত গরুর মাংস দিয়ে রান্না করা হয়, আবার খাসির মাংস দিয়েও কিন্তু এই পিঠালিটি খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে এই পিঠালি খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। আমাদের জামালপুরে এই পিঠালি সাধারণত সাদা ভাতের সাথে পরিবেশন করা হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমাদের এখানে লাগবে গরুর মাংস। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই পিঠালি রান্নার ক্ষেত্রে এখানে মাংসের পিসগুলো একটু বড় বড় নেওয়ার চেষ্টা করবেন, আর এখানে অবশ্যই হাড় ও চর্বি সহ মাংস নেবেন, তাতে পিঠালিটি খেতে অনেক ভালো লাগবে। পিঠালি রান্নায় সাধারণত হাড় ও চর্বি সহ মাংস নেওয়া হয়, আর এই মাংসের পিসগুলো এরকম একটু বড় বড় থাকবে। দেখুন আমি এখানে কিন্তু মাংসের পিসগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি পিঠালি রান্নার A to Z সব কিছুই আপনাদের বুঝিয়ে দিব। এখানে আমি আপনাদের সব কিছুর পরিমাপই একদম সঠিকভাবে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবারে এই মাংসের মাঝে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। প্রথমে এখানে নিয়েছি 9 থেকে 10টির মতো সবুজ এলাচ, এরপর নিয়েছি 4টি লবঙ্গ, 3টি বড় কালো এলাচ নিয়েছি, কিছু কালো গোলমরিচ নিয়েছি, 4-5টির মতো দারচিনি নিয়েছি ও 4টি তেজপাতা নিয়েছি। গরম মশলাগুলো আমি এই মাংসের মাঝে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কেজি মাংসের জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে অবশ্যই সব কিছু একটু এভাবে মেপে নেবেন, তাহলে দেখবেন পিঠালিটি একদম পারফেক্ট হবে। আর এই পিঠালি রান্নায় সব মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি এখানে 2 কেজি মাংসের জন্য যতটুকু মশলা নিব, এই মেন্দা পিঠালি রান্নায় তার থেকেও একটু বেশি মশলা নিতে হবে, তবে অনেক বেশি মশলা নিতে যাবেন না। মশলা খুব বেশি হয়ে গেলে কিন্তু পিঠালিতে মশলার পরিমাণ বেশি হয়ে যাবে এবং অতিরিক্ত মশলার একটা গন্ধ পাওয়া যাবে। আমি এখানে 2 কেজি মাংসের জন্য নিয়ে নিলাম উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর নিয়ে নিব 2 টেবিল চামচ ও আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর নিয়ে নিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। নিয়ে নিব উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ ও আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। রান্নার শেষ পর্যায়ে এখানে ফোড়নের জন্য আরও কিছুটা তেল লাগবে। এবার মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তাতে এই পিঠালিটা অনেক টেস্টি হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই মাংসটাকে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এই ফাঁকে আমরা পিঠালির আরও একটা প্রধান উপকরণ রেডি করে নিব। এর জন্য আমি একটা বাটিতে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল ও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আতপ চাল। আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি ও 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু কালিজিরা পোলাওয়ের চাল নিতে পারেন অথবা শুধু আতপ চালটাও নিতে পারেন। এখানে 2 কেজি মাংসের জন্য 2 কাপ পরিমাণ চাল একদম ঠিক আছে। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এগুলো 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই পানি সহই চালটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি থাকে তাহলে আর চালটাকে এভাবে পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। আপনারা চালের গুঁড়িটাকে পানিতে গুলিয়ে সেটা পিঠালিতে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চালের গুঁড়িটা অবশ্যই আতপ চালের অথবা পোলাওয়ের চালের হতে হবে। এখানে সেদ্ধ চালের গুঁড়ি নেওয়া যাবে না। এই চালগুলো 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন এই পানি সহই চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করে নেওয়া চালের গুঁড়িতে এরকম একটা লিকুইড ভাব থাকতে হবে, কারণ পিঠালি রান্নার শেষ পর্যায়ে আমরা যখন এই চালের গুঁড়িটা ব্যবহার করব তখন এটা এরকম লিকুইড থাকতে হবে। তাই আমি পানি সহই চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই চালের মিশ্রণটাকে আমি একপাশে সরিয়ে রাখবো এবং মাংসটা রান্না করতে চলে যাব।
মাংসগুলোকে আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি একটা বড় হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিলাম। সম্পূর্ণ মশলাটা আমি মুছে মুছে এখানে নিয়ে নিব। এখানে কোনো মশলাই নষ্ট করা যাবে না। মাংসটা রান্নার জন্য আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি। এই পিঠালিটা রান্না করতে হলে এখানে একটু বড় সাইজের হাঁড়ি নিতে হবে। মাংসটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি হাঁড়িটা ঢেকে দিব এবং 15 থেকে 20 মিনিটের মতো আমি এই মাংসটাকে চুলার মিডিয়াম আঁচে রান্না করব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। মাংস থেকে বের হওয়া এই পানি দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব। আবারও 15 থেকে 20 মিনিট এটা রান্না করব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু মাংসটা নিচে লেগে যেতে পারে। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মাংসটা নিচে পোড়া লেগে না যায়। আবারও 20 মিনিট পর আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে দিব। দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মাংসের গায়ে এখনও অনেকটা পানি অবশিষ্ট আছে। আমি মাংসটাকে এই পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে নেড়ে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব। চুলার মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করতে হবে। খেয়াল রাখবেন এখানে যেন পোড়া না লাগে। আবারও 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমার এই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মাংসটা কিন্তু প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে আর এর গায়ের পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। এখানে ঝোলের জন্য পানির পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেও এখানে আরও অনেকটা ঝোল অবশিষ্ট রাখতে হবে, কারণ আমরা এখানে পিঠালি রান্না করব। পিঠালিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কোনোভাবেই ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না। আমি এখানে 4 লিটারের মতো পানি দিয়েছি। খেয়াল রাখবেন এখানে 2 কেজি মাংসের জন্য 4 লিটার পরিমাণ গরম পানি দিতে হবে। গরম পানি দেওয়া হয়ে গেলে আমি এটা খুব ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়ার পর প্যানটা ঢেকে দিব। এই পর্যায়ে আমি এই মাংসটাকে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো রান্না করব। এই সময়ের মধ্যেই কিন্তু মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 35 থেকে 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার কাছে মনে হচ্ছে এই মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই মাংসগুলো কিন্তু অনেক বেশি সেদ্ধ করে একদম নরম করে ফেলা যাবে না। এরকমভাবে সেদ্ধ করবেন যেন মাংসগুলো একটু আস্ত আস্ত থাকে এবং এগুলো হালকা একটু শক্ত থাকে, তাহলে পিঠালিটা খেতে অনেক ভালো লাগবে। আর আমার এখানে ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। আমি এক পিস মাংস উঠিয়ে চেক করে নিয়েছি, মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি লবণটা চেক করে নিচ্ছি। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে প্রয়োজন হলে আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে। আমার মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এই ঝোলটাও জাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে যেই চালটাকে ব্লেন্ড করেছিলাম সেই চালটা নিয়ে নিব। ব্লেন্ড করে নেওয়া চালটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, কারণ চালের গুঁড়িগুলো নিচে জমাট বেঁধে গেছে। এগুলো এরকম নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়িটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে ব্লেন্ড করে নেওয়া চালের মিশ্রণ দিয়ে দিব এবং এইভাবে নেড়ে নিব। একবারে বেশি দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন এবং এইভাবে নাড়তে থাকবেন। একবারে বেশি দিয়ে দিলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। আমি আবারও এটা ভালোভাবে নেড়ে নিব। আমার কাছে মনে হচ্ছে চালের গুঁড়িটা নিচে জমা হয়ে আছে। এবার আমি আবারও অল্প অল্প করে অ্যাড করব এবং এইভাবে নাড়তে থাকব। আপনারা অবশ্যই এই বিষয়গুলো একদম খেয়াল রাখবেন। দেখুন আমি এখানে অল্প অল্প করে চালের মিশ্রণ দিচ্ছি এবং এভাবে নেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে নেওয়ার ফলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে আমি সম্পূর্ণ চালের মিশ্রণটা অল্প অল্প করে দিব এবং এভাবে নাড়তে থাকবো। আর এই পর্যায়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর ঘনত্বটা কেমন হবে। খেয়াল রাখতে হবে এই পিঠালির মিশ্রণটা যেন অনেক বেশি ঘন হয়ে না যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। দেখুন এর ঘনত্বটা এরকম হবে, কারণ এই মিশ্রণটা কিন্তু এখনও ফুটে ওঠেনি। চালের গুঁড়ির এই মিশ্রণটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে এর ঘনত্বটা এরকম থাকবে। এখন আমি এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকব এবং এখানে একটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন দেখবেন এই ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন এই পিঠালির বেটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন এই পিঠালির ঘনত্বটা এরকম হবে। এ পর্যায়ে পিঠালিটা জাল হতে থাক। পাশের চুলায় আমি এর জন্য একটা ফোড়ন তৈরি করব। আমি পাশের চুলায় একটা প্যান বসিয়ে এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টুকরা দারচিনি ও 3টা এলাচ। এরপর এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিব। এই ফোড়নে আস্ত জিরা দেওয়ার ফলে পিঠালিতে অন্যরকম একটা টেস্ট আসবে।
তাই চেষ্টা করবেন এখানে কিছু আস্ত জিরার ফোড়ন দিতে। এরপর আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুন কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলোকে অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন এই পেঁয়াজ ও রসুন কুচিগুলো যেন পুড়ে না যায়। এগুলো পুড়ে গেলে কিন্তু পিঠালির আসল টেস্ট নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ ও রসুন কুচিগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা পাশের চুলায় পিঠালির মাঝে দিয়ে দিব। এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু এই পিঠালির টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এবার এই ফোড়নের সাথে সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের সাথে সব কিছু ভালোভাবে নেড়ে নিব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, পিঠালিটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আমাদের জামালপুরে এটা খুবই জনপ্রিয় একটি খাবার। আমাদের জামালপুর জেলার গ্রামাঞ্চলে যে কোনো অনুষ্ঠানে এই পিঠালিটি রান্না করা হয়। অনেক বড় বড় হাঁড়িতে এই পিঠালিটি রান্না করা হয়। অনেক বড় বড় হাঁড়িতে রান্না করার ফলে এই পিঠালির টেস্ট কিন্তু অন্যরকম হয়। এটি খেতে অনেক বেশি মজার হয়। কোনো কোনো এলাকায় এটি পিঠালি নামে পরিচিত, আবার কিছু কিছু এলাকায় এটি মিল্লি অথবা ম্যান্দা নামেও পরিচিত। আর এই পিঠালিটি সাধারণত সাদা ভাতের সাথে পরিবেশন করা হয়। আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর আমি আবারও বলছি, পারফেক্টভাবে পিঠালিটি রান্না করতে হলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই আশা করছি পারফেক্ট একটা পিঠালির রেসিপি পেয়ে যাবেন। আমার এই ম্যান্দা পিঠালিটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা কেমন হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং হাঁড়িটা চুলা থেকে নামিয়ে ফেলব। পিঠালিটা আমি গরম গরম পরিবেশন করব। এই পিঠালিটা গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।